তো আপনার অলরেডি ধারণা আছে যে আমরা রিকারিং আইটেম আর নন রিকারিং আইটেম বলতে কি মিন করেছে। সো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি থেকে খেয়াল থাকবে যে আমরা গুরুত্ব দিচ্ছিলাম যে আইটেমটা রিকারিং সেটার দিকে, নন রিকারিং গুলো আমাদের জন্য কনসার্ন না। সো নন রিকারিং যে ইভেন্টস গুলো হয় সেগুলো আনফরসিন ইভেন্ট, এবং এগুলো ফিউচারে কি হবে না, রিপিট হবে না। এখন কোনটা রিকারিং কোনটা নন রিকারিং এটার ব্যাপারে একটা নর্মালি সেলস, অপারেটিং কস্ট এগুলো সবগুলো রিকারিং, কিন্তু কোনো আইটেম যদি নন রিকারিং হয় এটা কোম্পানি সেপারেটলি মেনশন করে দিবে। আহ, সে কোম্পানি আপনার, আপনি দেখেছেন যে 2000 কোভিড এর সময়ে আমাদের বাংলাদেশ টাকা বেশ ভালো একটা অ্যামাউন্টে ডেপ্রিসিয়েট করেছিল এগেনস্ট দ্য ইউএসডি। সো তখন আমাদের যে কোম্পানিগুলোর ফরেন এক্সচেঞ্জ আছে, ইউএসডি আছে বিভিন্ন কান্ট্রিতে, তাদের সাবসিডিয়ারি কোম্পানি থাকার কারণে, এবং যে কোম্পানিগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের ফরেন এক্সচেঞ্জে একটা অ্যাসেট থাকে ফরেন কারেন্সিতে। যেহেতু ওই পার্টিকুলার ইয়ারে আপনার বাংলাদেশি টাকা ডেপ্রিসিয়েট করেছিল, তাদের ফরেন যে অ্যাসেটের ভ্যালু সেটা অ্যাপ্রিসিয়েট করেছিল। এখন এটা তারা মেনশন করেছিল তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে। এখন এই ধরনের আইটেম গুলো কি না, সাস্টেনেবল না, এগুলো কন্টিনিউ হবে না, বাট কোম্পানি মেনশন করে থাকে। So, আমরা অ্যানালিস্ট হিসেবে যেটা জানা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন কোম্পানির জন্য আর্নিংস ফোরকাস্ট করবেন তখন এই আর্নিংস গুলোকে আপনার কনসিডারেশনে নেবেন না। স্যার। জি। আপনার আর্নিংস ফোরকাস্টে এই আর্নিংস গুলো কনসিডারেশনে নিবেন না, এবং এই ধরনের আর্নিংস আবার হতে পারে এটাও আপনি কনসিডারেশন নিবেন না। ঠিক আছে। এখন এই আইটেম গুলো এমন না যে 2 বছর পর পর হচ্ছে বা 1 বছর পর পর হচ্ছে বা 3 বছর পর পর হচ্ছে। কোম্পানি যদি কোনো কারণে কোনো আইটেমকে নন রিকারিং মেনশন করছে, বাট এই আইটেমটা ফ্রিকুয়েন্টলি সাইট করছে বা মেনশন করছে, ইউ হ্যাভ টু সাসপেক্ট যে কোম্পানি হয়তো বা তার আর্নিংস কে ইনফ্লেট করার চেষ্টা করছে এমন একটা নন রিকারিং আইটেমকে প্রেজেন্ট করে। ঠিক আছে। আহ এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে। কোভিড-19 যে প্যান্ডেমিক হয়েছিল 2020 এবং 2021 এর সময়টাতে, তখন আপনার অনেক কোম্পানি যারা এই আপনার ব্রিক এন্ড মর্টার মডেলে বিজনেস করতো, তারা একটা ভালোভাবে শিফট হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। এখন আহ, যেগুলো এই, এটাকে কি বলে, ওয়ালমার্ট। ওয়ালমার্ট হচ্ছে লিস্টেড কোম্পানি ইউএস এর। So, আপনি যদি ওয়ালমার্টের শেয়ার প্রাইস দেখেন, যেহেতু সবাই তো আর অনলাইনে ট্রেড করতে পারছিল না, ওয়ালমার্টের যে ফেসিলিটি আছে অনলাইনে ট্রেড করা সেই ফেসিলিটি তো সবার নাই। তো অনলাইনে রিটেল শপিং করার মানুষের মধ্যে যে টেন্ডেন্সিটা গ্রো করেছিল সেটা ক্যাপচার করতে পেরেছিল আপনার ওয়ালমার্ট। তো ওই সময়ে চিন্তা করে দেখেন আপনার রিটেল মার্কেটের যে সাইজ। আমি এখান থেকে নয়েজ পাচ্ছি একটু, kindly আপনার মাইক্রোফোন মিউট করেন, আদারওয়াইজ আমাকে সবাইকে পার্মানেন্টলি মিউট করতে হবে। আহ, যেটা বলছিলাম আপনার,
রিটেল মার্কেটের যে সাইজটা, আমরা মার্কেটের সাইজ নিয়ে কথা বলেছিলাম, এই মার্কেটের সাইজটা তো ফিক্সড। এখন ওয়ালমার্ট যে তার সেলস কে বুস্ট আপ করেছিল 2020 থেকে 2021 এর সময়টাতে, এখন এই সেলসটা কোত্থেকে আসছে? এই সেলসটা কি রিটেল মার্কেটের সাইজ বড় হয়ে গেছে এই জন্য আসছে? আনসার ইজ নো। রিটেল মার্কেটের সাইজটা ফিক্সড ছিল। তাহলে ওয়ালমার্ট এই এডিশনাল সেলসটা কোত্থেকে পেয়েছে? সে এডিশনাল সেলস পেয়েছে মানুষ যেটা আগে বাজারে গিয়ে শপিং করতো। সো কোভিড এর সময়ে মানুষ যেহেতু ঘরে বসে শপিং করছিল, এবং ঘরে বসে শপিং এর ফেসিলিটি অন্য প্ল্যাটফর্ম গুলো দিচ্ছিল না, যেহেতু ওয়ালমার্ট দিচ্ছিল, তো ওয়ালমার্ট এই সেলসটাকে ক্যাপচার করতে পেরেছে। এখন আহ কোভিড এর সময়ে যে সেলস এর বুস্ট আপটা হয়েছিল, ফর এক্সাম্পল 2020-21 আমি ধরে নিচ্ছি যে 10% সেলস গ্রোথ হয়েছে। এখন আপনি এটাকে ফিউচারে রিপিট করাতে পারবেন না। কেন পারবেন না? ওটা একটা পার্টিকুলার ইভেন্টের কারণে সেলসটা 10% বুস্ট আপ হয়েছিল, বাট আপনি যদি ওয়ালমার্টের রেগুলার সেলস দেখেন, সেটা হয়তো 5 থেকে 6% এনুয়ালি হয়তো গ্রো করে সেটা। এখন আপনি যদি এডিশনাল 4% নিয়ে, মানে 10% নিয়ে 2022-23 বা 23-24-এর জন্য ফোরকাস্ট করেন, সেই ফোরকাস্টটা কি হবে? ইনফ্লেটেড হবে। এখন ইনফ্লেটেড যে হবে, এটার এভিডেন্স কিভাবে পাওয়া গেছে? কোভিড যে সময়টা ছিল আপনার 2000, যে সময়টা গ্লোবাল একটা লকডাউন পিরিয়ডের মধ্যে ছিল, 2020-এর মার্চ থেকে শুরু করে 2021-এর প্রায় অগাস্ট সেপ্টেম্বর এই সময়টা পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন পাই নাই, এই সময়টাতে আপনার অনলাইন সেল যেটা বেড়ে গিয়েছিল, এই সময়টা যখন শেষ হয়ে গেছে, অনলাইন সেলসটা ড্রপ হয়ে গেছে। এবং রিয়েলি দেখা গেছে যে অনলাইন সেলস আপনার টোটাল সেলস এর যে প্রপোর্শনে হতো আগে থেকে, মানে কোভিড আসার আগে থেকে, ওই লেভেলে রিচ করেছে। তো অনলাইন সেলস নিয়ে খুব হাইপ হওয়ার সুযোগ নাই। তো আপনি দেখেন আমাদের কান্ট্রিতে অনলাইন শপিং গ্রো করেছে, দ্যাটস ফর শিওর, বাট এটা যদি আপনি টোটাল সেলস এর সাথে কম্পেয়ার করেন যে অনলাইন সেলস আমার টোটাল সেলস এর কত পার্সেন্ট, এটা কিন্তু খুব বেশি পরিমাণে আপনার কি করে নাই। মানে যারা হচ্ছে, মানে আমি তাদের কথা বলছি না যারা শুধুমাত্র অনলাইনে বা ই কমার্সে সেল করে, তাদের কথা বলছি না। আমি বলছি সে ফর এক্সাম্পল আমাদের কান্ট্রিতে স্বপ্ন বা আগোরা, যাদের ব্রিক এন্ড মর্টার শপিং ফেসিলিটি আছে, পাশাপাশি তারা আবার ই কমার্সে সেল করে। তো আপনি এখানে সেম পিকচার পাবেন। তাদের টোটাল সেলস এর যেটা, অনলাইন শপিং এর যেটা সেলস, এটা পার্সেন্টেজ ওভার দ্য ইয়ার খুব বেশি এখনো কি পরিমাণে কি হয় নাই, চেঞ্জ হয় নাই, বেড়েছে। কোভিড এর সময় সিগনিফিকেন্টলি এটা স্পাইক করেছে, বাট কোভিড এর পরবর্তীতে এটা আগে যে একটা অ্যাভারেজ লেভেল ছিল, সেই লেভেলে 10%, 15% এই লেভেলে কি করেছে, ব্যাক করেছে। এখন আপনি যদি আহ, কোন ইন্ডাস্ট্রিটা, এই ই কমার্স ইন্ডাস্ট্রিটা যদি, এটাকে পিপল কিভাবে রিসিভ করছে, কিচেন মার্কেটে পিপল কিভাবে শপিং করতে অভ্যস্ত, এই মার্কেটটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি এখানে তাদের যে সেলস, এই সেলসটাকে ওভার এস্টিমেট করতে পারেন। ফর এক্সাম্পল, মানুষের
অ্যাপারেলস এর যে শপিং, এটা মানুষ যতটা কমফোর্টেবলি আপনার অনলাইনে পারচেস করতে কমফোর্ট ফিল করে, সে কিন্তু কিচেন শপিংটা আপনার অনলাইনে বা ভেজিটেবলের শপিংটা সে কিন্তু অনলাইনে কিনতে ততটুকু কমফোর্ট ফিল করে না, সে একদম ফ্রেশ নিতে চায়। তো এই ধরনের একটা হ্যাবিট পিপলের মধ্যে আছে। সেটা আপনি ততক্ষণ না বুঝতে পারবেন যতক্ষণ না আপনি নিজে ভেজিটেবল সম্পর্কে না বুঝেন বা নিজে এই কিচেন মার্কেট সম্পর্কে না বুঝেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফোরকাস্টটা কি হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই জন্য আমরা ফোরকাস্টিং এ প্রথমেই ফোকাস করছি যে আপনাকে আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। সো এই স্টেটমেন্টটা যদিও সিম্পল, বাট এটা ডেপথ অনেক হাই। ওকে, তো এখানে যেটা, লং স্টোরি শর্ট, অনলাইনের সময় যে বুস্ট আপটা হয়েছে সেলস এর, সেটাকে আমার গ্যারান্টিড ধরা যাবে না, সেটাকে রিকারিং কনসিডার করা যাবে না। এরকম অনেকগুলো ইভেন্ট হতে পারে। আহ, আপনার কাছে মনে আছে কোভিড এর সময়ে আহ, মানুষের যে আপনার স্যানিটাইজেশন যে আইটেম গুলো, এগুলোর বিক্রি সিগনিফিকেন্টলি স্পাইক করেছে। এখন এগুলোতে যারা লোকাল প্লেয়ার, তার মধ্যে এসিআই একটা ভালো কোম্পানি। এখন 2020-21-এ এসিআই স্যানিটারি আইটেম যেভাবে সেলস স্পাইক করেছে, ওই পার্সেন্টেজকে আপনি বেস নিতে পারবেন না। কিসের জন্য? ফিউচার সেলস প্রজেক্ট করার জন্য। সো ইউ সি যে আপনি 20-21-এ যেভাবে স্যানিটাইজেশন আইটেম ব্যবহার করতেন, এখন সেভাবে কি করেন না, ব্যবহার করেন না। এখন এই জন্য আমরা বলছি যে আপনি যখন ফোরকাস্ট করবেন, তখন আপনাকে ওই জিনিসটার দিকে বা ওই পার্টিকুলার বিজনেস বা ওই পার্টিকুলার প্রোডাক্টে আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট যে আপনি সেই প্রোডাক্টের একজন কনজিউমার। সো ওই লেভেল থেকে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আপনি যখন ফোরকাস্ট করতে যান, দেয়ার আর নাম্বার অফ ফ্যাক্টরস যেগুলো আপনার ফোরকাস্টকে চেঞ্জ করে দিতে পারে। আপনি হয়তো একভাবে চিন্তা করেছেন, বাট দ্য সিচুয়েশন হাউ ইট ওয়াজ ডেভেলপ, সিচুয়েশন যেভাবে ডেভেলপ হয়েছে সেটা আপনার যেটা এস্টিমেশন সেটার বাইরে। So, এই ক্ষেত্রে আপনাকে কনসিডারেশনে আনতে হবে যে আমার কি কি ফ্যাক্টরস আপনার ফোরকাস্টকে এফেক্ট করতে পারে। সো যখন আমরা ফোরকাস্ট করে থাকি, তখন আমরা স্ট্যাটিক ফোরকাস্ট করি না। দ্য আইডিয়া ইজ দ্যাট, সে আমি ধরলাম যে নেক্সট ইয়ার আমার সেলস গ্রোথ 6% হতে পারে। আচ্ছা, নেক্সট ইয়ার তো আমি জানি না, এখন নেক্সট ইয়ার ভালো হতে পারে। ওই ক্ষেত্রে আপনার 6% সেলস এর জায়গা হয়তো বা 6.5% সেলস গ্রোথ হয়ে গেল। আবার নেক্সট ইয়ার খুব খারাপও হতে পারে, সেখানে আপনি ফোরকাস্ট যেখানে করেছেন 6%, রিয়েলি হয়েছে 4%। তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা পসিবল সিনারিও গুলো আমাদের কনসিডারেশনে নিয়ে থাকি। সো ইউ প্রবাবলি হ্যাভ লার্নড অ্যাবাউট বেস কেস সিনারিও, বেস্ট কেস সিনারিও, ওয়ার্স্ট কেস সিনারিও, গুড সিনারিও, ব্যাড সিনারিও, এরকম আমরা পসিবল সিনারিও কনসিডারেশনে নিই। সে আমার ওভারঅল সেলস এর ফোরকাস্ট 6% হলে কেমন হবে, এটা সে আমার বেস ফোরকাস্ট 7% হলে কেমন হবে, এটা হয়তো আমার বেস্ট কেস। 5% হলে কি হবে, ওয়ার্স্ট কেস, এরকম হতে হতে পারে। So, আমি যে আপনাকে বলছি যে 1% এদিক ওদিক বা 1% প্লাস মাইনাস, ইটস পিওরলি ডিপেন্ডেন্ট অন অ্যানালিস্ট
ফোরকাস্ট এবিলিটি। এখন অ্যানালিস্ট যদি খুব বেশি কনফিডেন্ট হয়, সে হয়তো যে সিনারিও গুলো চিন্তা করবে সেই সিনারিও গুলো খুব ন্যারো হবে। ন্যারো মিনস সে যে সিনারিও গুলো নিল, ওয়ার্স্ট কেসে সে চিন্তা করলো 5%, আর বেস্ট কেসে সে চিন্তা করলো 7%। এখন আমি যদি একজন খারাপ অ্যানালিস্ট হই, খারাপ অ্যানালিস্ট বলতে আমি হয়তোবা এই বিজনেসের সেলস সম্পর্কে তেমন আমার ভালো আমি ধারণা করতে পারছি না, প্রবাবলি দিস কোম্পানি ইজ লাইকলি টু বি নিউ। ফর এক্সাম্পল আমারা টেকনোলজি, এখন আপনি তার যে ডেটার বিজনেস আছে এটা ভেরি আনসার্টেন, এবং পিপল এটাতে কিভাবে মানে এখন হয়তো কিছুটা আপনি রিয়েলাইজ করতে পারেন, বাট আজকে থেকে 5 বছর আগে এটাকে ফোরকাস্ট করাটা ইজিয়ার ছিল না। সো এটা যে ইজিয়ার ছিল না, এটা আপনার জন্য যেমন ইজিয়ার ছিল না, এটা অন্যজনের জন্য ইজিয়ার ছিল না। সো অবভিয়াসলি ইউ টক টু এক্সপার্ট। তো বাট যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনার এক্সপার্টিস যখন কম হবে, আপনার স্কিল সেট যখন কম হবে, তখন আমি যে সিনারিও গুলো চিন্তা করব, আমি হয়তো মোর নাম্বার অফ সিনারিওস চিন্তা করব। আর আমি যে আমার সিনারিও যে রেঞ্জেস থাকবে, আমার বেস কেস 6%, আমি হয়তো ওয়ার্স্ট কেসে 3% পর্যন্ত নেমে আসতে পারি, বেস্ট কেসে আমি হয়তো 9% পর্যন্ত যেতে পারি। সো থিঙ্ক অফ দ্য প্রিভিয়াস আইডিয়া, যেখানে আমি বলেছিলাম 5 to 7%, বাট এখন আপনি সিনারিও নিচ্ছেন কত থেকে কত পার্সেন্ট, 3 থেকে 9%। কেন আপনি নিচ্ছেন? কারণ এই এরিয়াতে ইউ আর প্রবাবলি ফিলিং সাম কাইন্ড অফ শেকিনেস, আপনার কনফিডেন্সের একটু ঘাটতি আছে। আপনি কনফিডেন্স লেভেল সম্পর্কে পড়েছেন স্ট্যাটিস্টিক্সে। সো যখন আমার কনফিডেন্স লেভেল আমার আহ, কি থাকবে, কম থাকবে, কনফিডেন্স লেভেল কম থাকা মানে হচ্ছে যেখানে আমার স্ট্যান্ডার্ড এরর এটা চান্সেস যখন বেশি থাকবে, তখন আমার যে রেঞ্জটা আমি এস্টিমেট করব আপনার কনফিডেন্স ইন্টারভাল, সেটা ওয়াইডার হবে, এন্ড দ্য ভাইস ভার্সাস ট্রু। আচ্ছা, সেলস সম্পর্কে আমরা কথা বলেছি, টপ আপ টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ নিয়ে গত ক্লাসে। আমরা এখন সেলস এর যে ফলোইং নাম্বার গুলো আছে, so আমি আপনাকে একটু একটা আইডিয়া দেখে একটা ফোরকাস্টিং এর একটা শীট দেখাই। So আমরা যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে এই পার্ট নিয়ে আমরা কথা বলেছি, সেলস এর পার্ট নিয়ে, যে সেলস আমরা কিভাবে ফোরকাস্ট করব। So আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রেড শেডে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, আর এখানে ব্লু শেডে যেগুলো আছে এগুলো আমরা ফোরকাস্ট করেছি স্কয়ার ফার্মার জন্য এস্টিমেটেড নাম্বার। ওকে, নাম্বার, এটার ব্যাপারে আমরা ইনসাইট গুলো নিয়ে কথা বলেছি। এখন ইউসি যে এই নাম্বার গুলো কিভাবে ক্যালকুলেট করা হয়েছে, এগুলো অ্যাকচুয়াল নাম্বার ইনপুট দেওয়া হয়েছে। সো এই যে ইয়ার অন ইয়ার সেলস এর গ্রোথ, এখান থেকে এস্টিমেশন শুরু। আমরা কাজটা করেছি 2024-এর সেকেন্ড কোয়ার্টারে। আপনি হয়তো এখন 2025-এর ফার্স্ট কোয়ার্টার অলরেডি ডান। আমি আপনাকে ভেরিফাই করে দেখাতে পারি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আমরা নেট রেভিনিউ আফটার দ্য গ্রস রেভিনিউটা ফরকাস্ট করেছিলাম 2025-এ, যেটা থার্ড কোয়ার্টার। তাদের কোয়ার্টার শুরু হয় মানে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে জুলাই থেকে। তো দেখেন যে তাদের গ্রস সেলস ফরকাস্ট করা হয়েছিল এই কোয়ার্টারের জন্য, যেটা জানুয়ারি থেকে এপ্রিল, সরি জানুয়ারি থেকে মার্চ যেটা শেষ হবে, এটার জন্য ফরকাস্ট করা ছিল কত, 24,851। নাম্বারগুলো মিলিয়ন আছে। আহ so আমি আপনাকে রিয়েল নাম্বারটা দেখাই, সেলসি যে আমরা কতটুকু ক্লোজার অর ফার্দার আছে। তারপর আমি আপনাকে কিছু ইনসাইট রিলেট করার চেষ্টা করবো যেগুলো আমরা ডিসকাস করেছি। সো ফার্মাসিউটিক্যালস আপনি গেলেন, ইনভেস্টর্স রিলেশনসে গেলেন, এখানে লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল
অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ গেলেন। আচ্ছা, লেটেস্ট অডিটেড আমরা পাবো না, আমরা কোয়ার্টারলি দেখতে চেয়েছিলাম। কোয়ার্টারলি রিপোর্ট, এই যে এটা থার্ড কোয়ার্টার। তো আমরা কত প্রজেক্ট করেছিলাম, ক্যান রিকল? 25,000 সামথিং। আমরা দেখি আপনাকে আহ এই কোম্পানিটা রিয়েলি কত রেভিনিউ জেনারেট করেছে। সো জানুয়ারি থেকে মার্চ এই সময় কত, 20,128, এই ফোরকাস্ট, এই সংখ্যক তারা কি করেছে, রেভিনিউ জেনারেট করেছে মিলিয়নে। তারপরে আমরা যে প্রজেকশনটা করেছিলাম, এটা ছিল কোথায়, এই যে এখানে, স্লাইটলি, মানে বেশ একটা পার্সেন্টেজে কি ছিল, ওভার এস্টিমেশন ছিল, আবার 25% ওভার এস্টিমেশন ছিল। মানে আপনি যদি অ্যাকচুয়াল নাম্বার দেখেন, 20,000 এর তুলনায় আমরা কত ফোরকাস্ট করেছিলাম, 24,000। ওকে, এটা পিছনে অবভিয়াসলি অনেকগুলো রিজন আছে। দ্য সিচুয়েশন হুইচ ওয়াজ প্রিভেলিং ইন লাস্ট ইয়ার্স, এগুলো কি ছিল না, নর্মাল ছিল না। তো আমরা এখানে যে প্রজেকশনটা ছিল, সেটা কিন্তু নট বেসড অন হোয়াট হ্যাপেন্ড ইন লাস্ট 2 or 3 কোয়ার্টার্স। ঠিক আছে। আচ্ছা, আহ, এখন কস্ট অফ গুডস সোল্ড, এটা নিয়ে আমরা কথা বলি। আর জাস্ট এটা একটু নাম্বারটা আমি চেক করে দেখাই যে এই নাম্বারটা রাফলি সেলস এর কত পার্সেন্ট, এখানে দেখেন তো, আমাকে একটু চ্যাট বক্সে লিখতে পারেন। এই যে নেট রেভিনিউর, আচ্ছা সরি, আমি এখানে আহ এই যে আমরা একটা মিস্টেক করেছি। আমরা আপনাকে এই নাম্বারটা দেখাবো, নেট রেভিনিউ। এখানে ভ্যাট বাদ দিতে হবে। সো আমরা এই কোয়ার্টারে দেখেন 21,549। সো এই নাম্বারটা অ্যাকচুয়াল নাম্বারের চেয়ে কত কম আছে, অ্যাকচুয়াল নাম্বারের চেয়ে 1,000 মতো বেশি আছে, তাই না? এখানে 21,549, আর অ্যাকচুয়াল কত ছিল, 20,128। সো অ্যাবাউট 1,000 মিলিয়ন মতো কি করা হয়েছে, ওভার এস্টিমেট করা হয়েছে। এখন কখন আপনার ওভার এস্টিমেশন হবে, কখন আন্ডার এস্টিমেশন হবে, হোয়াট অ্যাবাউট। আর আমি যদি আপনাকে কস্ট অফ গুডস সোল্ড দেখাই, 12,353, এখানে দেখেন 10,451। সো কস্ট অফ গুডস সোল্ড কিছুটা কি হয়েছে, ওভার এস্টিমেট হয়েছে। এখন কারণটা কি? আমি অলরেডি একটা কারণ বলেছি যে আমাদের গত আগস্টের পর থেকে যেভাবে সিচুয়েশন প্রগ্রেস হয়েছে, সেই সিচুয়েশনটা কারো, এটাকে বলা হয় আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, মানে এটা কখনো কেউ ফোরসি করতে পারে নাই। ঠিক আছে। সেই জন্য আমি আপনাকে এটা সেভাবে ভেরিফাই করে কনফার্ম করতে পারছি না। বাট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এইভাবে আমরা ফোরকাস্ট করে থাকি। ফোরকাস্টে কখনো হয়তো আপনি আপনি ওভারশুট করতে পারেন, কখনো আন্ডারশুট করতে পারেন। আপনার ফোরকাস্ট কখনো অ্যাকচুয়াল নাম্বার থেকে বড় হতে পারে, অ্যাকচুয়াল নাম্বার থেকে কখনো ছোট হতে পারে। এখন আমরা যে পরের সেলস এর ফোরকাস্ট আমরা কিভাবে করবো, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। So, আমরা আপনাকে কিছু ফোরকাস্টের নাম্বার দেখাই। তো এখানে এগুলো হচ্ছে কোয়ার্টারলি নাম্বার। ফর এক্সাম্পল, আমরা এই নাম্বারটা কিভাবে পেয়েছি, এই নাম্বারের ক্যালকুলেশনটা কিভাবে পেয়েছি। আহ, এখন আমরা আপনাকে ডেটা ভিউতে, ডেটাতে গেলাম, ফর্মুলা, ফর্মুলাতে আমি আপনাকে দেখাচ্ছি যে আমরা এই নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করেছি। ট্রেস প্রেসিডেন্টস, আমরা
এই আমরা এই নাম্বারটা ফোরকাস্ট করেছি আপনার আগের কোয়ার্টারের তুলনায়। এটা একটা পার্সেন্টেজে গ্রো করেছে এখানে যেটা করা হয়েছে, ঠিক আছে। এখন পার্সেন্টেজটা কোথায় আছে? শীট ওয়ান এর H14-এ। আমরা একটু এটা খুঁজে বের করি। শীট ওয়ান এর H14, এই যে H14, এই যে আমরা সেলস গ্রোথ নিয়ে কথা বলেছিলাম। H14, ওকে। সো এখানে যে আপনি এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো হচ্ছে অ্যাকচুয়াল, যে একটা কোয়ার্টার থেকে আরেকটা কোয়ার্টারলি গ্রোথ। স্কয়ার ফার্মার 2020-এ সেকেন্ড কোয়ার্টারে প্রথম কোয়ার্টারের তুলনায় কত পার্সেন্ট গ্রো করেছিল। সো এটা গ্রোথটা ডিক্লাইনিং ছিল, -2.51, এভাবে 3.05, এভাবে -2.15। এখন 2021-এ একইভাবে আমি একটা ক্যালকুলেশন আপনাকে দেখাই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমরা এখানে কি করছি। আহ এটা ট্রেস প্রেসিডেন্ট যদি দিই, আচ্ছা, 20 পয়েন্ট। 2021-এর ফার্স্ট কোয়ার্টার, এই গ্রোথটা কিভাবে পাওয়া গেছে? 2021-এর ফার্স্ট কোয়ার্টার, G13 আর I13। আচ্ছা, ওকে। এখানে আপনাদের একটা পিচ পেন দিয়ে নিই, তাহলে পিচ পেন দিলে আমরা হেডিং গুলো দেখতে পাবো। G13 কোথায় আছে? হুম, আর I13। তো এখানে যেটা করা হয়েছে, এই গ্রোথটাকে বলা হয় কিউ ওভার কিউ, কোয়ার্টার ওভার কোয়ার্টার গ্রোথ রেট। আমরা ক্লাসে আরেকটা টার্ম বলেছিলাম, ইয়ার ওভার ইয়ার। এখন 21-এর সেপ্টেম্বর, যেটা হচ্ছে তাদের ফার্স্ট কোয়ার্টার, আমি বলেছিলাম যে জুলাই থেকে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। তাহলে 2021-এ তাদের ফার্স্ট কোয়ার্টারের গ্রোথ কত ছিল, এটা আমরা ক্যালকুলেট করছি। এখন আপনি যখন কোয়ার্টারের আগের কোয়ার্টারের তুলনায় কারেন্ট কোয়ার্টারে কত গ্রোথ হয়েছে সেটা ক্যালকুলেট করবেন, সেটাকে আমরা বলি কিউ ওভার কিউ। এগুলো নিউজ পেপার যখন দেখবেন, বাংলাদেশ ব্যাংক কিভাবে কথা বলছে, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কিভাবে কথা বলছে, আপনি এগুলো দেখবেন যে এই পার্সেন্টেজ গুলো কিভাবে গ্রো হয়। আগের মাসের তুলনায় রেমিটেন্স কত বেড়েছে, আগের কোয়ার্টারের তুলনায়, আগের MOM বলা হয়, মান্থ ওভার মান্থ ওভার মান্থ, এভাবে। মানে সে আজকে আমরা ম্যাথে আছি, তো মার্চের তুলনায় এপ্রিলে কেমন বেড়েছে, এরকম আর কি তখন। আচ্ছা, এটা হচ্ছে এই কোয়ার্টারে, ফার্স্ট কোয়ার্টার 2022-এ আপনার আগের কোয়ার্টার, যেটা 2021-এর ফোর্থ কোয়ার্টার, সেই তুলনায় কত বেড়েছিল। So, আমি এটা একটু ক্যালকুলেট করে আপনাকে ভেরিফাই করে দেখাচ্ছি। এই গ্রস রেভিনিউ ডিভাইডেড বাই এই নাম্বারটা, আগের কোয়ার্টার, এটা কিন্তু ইয়ারলি নাম্বার। এটা H এ যেটা আছে এটা হচ্ছে ইয়ারলি, অ্যানুয়াল, আর বাকিগুলো কোয়ার্টার আছে। -1,
এটা কত পার্সেন্ট হলো? 20% হলো। ঠিক আছে, 20.33, এক কোয়ার্টারের তুলনায় জাস্ট ইউ সি যে এই জুনের তুলনায় সেপ্টেম্বরে কিভাবে রেভিনিউ স্পাইক করেছে। 20% কোয়ার্টার ওভার কোয়ার্টার গ্রোথ, মানে এটা হিউজ। সাধারণত এত পার্সেন্টেজ রেভিনিউ গ্রো হয় না। সো ইউ হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন যে এখানে কি হয়েছিল। সো ইউ ক্যান রিকল যে এই সময়টা একটা কোভিড এর টাইম ছিল। সো ইউ ক্যান রিকল দ্য কনজাম্পশন অফ মেডিসিন ডিউরিং দ্য কোভিড টাইম। সো দেখেন এই নাম্বারটা একটা এই নাম্বারটা মানে প্রথম কোয়ার্টারে তাদের যে রেভিনিউর যে কোয়ার্টার ওভার কোয়ার্টার গ্রোথ, এটা বেশ সিগনিফিকেন্ট কম্পেয়ার টু কোয়ার্টার টু এর গ্রোথ, কোয়ার্টার থ্রি এর গ্রোথ, কোয়ার্টার ফোর এর গ্রোথ। সো এখন আপনি যখন 2024-এর জন্য, 25-এর জন্য কি করতে যাবেন, রেভিনিউ ফরকাস্ট করতে যাবেন, তখন আপনাকে বিলিভ করতে হবে 2025-এর যেটা ফার্স্ট কোয়ার্টার, অবভিয়াসলি ইট শুড বি রিপ্রেজেন্টেড বাই দিস। আর 2025-এর যেটা সেকেন্ড কোয়ার্টার, ইট শুড বি রিপ্রেজেন্টেড বাই দিস। মানে আমরা বেস যে জাস্ট রিলাইং অন দ্য পাস্ট। এখন দেখেন এই নাম্বারটা 2021-এর যে এই সময়টাতে আমরা বলেছিলাম যে এই সময়টা একটা অ্যাবনর্মাল পিরিয়ড ছিল। এখানে মেডিসিনের কনজাম্পশন অনেক সিগনিফিকেন্টলি হায়ার ছিল। সো নট নেসেসারিলি যে এটা ফিউচারে কন্টিনিউ হবে, ইউ ক্যান। আমরা এখানে যেটা করেছি, আমি জাস্ট যেখানে শুরু করেছি ওখান থেকে বলি। ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা বলেছিলাম যে 2025-এর এই বা আচ্ছা 2024-এর থার্ড কোয়ার্টার যেটা, এটার সেলস কিভাবে ফোরকাস্ট করা হয়েছে। যেহেতু আমার কাছে আমরা কোয়ার্টার ওভার কোয়ার্টার সেলস গ্রোথ নিয়েছি, তাহলে থার্ড কোয়ার্টার 24-এর জন্য আমরা গ্রোথ রেট এস্টিমেট করেছি কত। জাস্ট আমরা সিম্পল অ্যাভারেজ করেছি, মানে আমি এটা থার্ড কোয়ার্টারের জন্য সিম্পল একটা অ্যাভারেজ করা হয়েছে কত পার্সেন্ট, মানে আগে থার্ড কোয়ার্টার গুলো যেভাবে গ্রো করেছে এগুলো অ্যাভারেজ করলে কত হয়, 1.24%। সো এটাই ছিল কিন্তু H14, you see that dress H14। এই পার্সেন্টেজটাকে ইউজ করা হয়েছে কি করার জন্য, এই মার্চ 24-এর রেভিনিউ ফরকাস্ট করার জন্য। ঠিক আছে। আহ এখন obviously this is not a very sophisticated approach, it is a very simple and plain approach. If you believe that company's future will be as similar as past, তখন আপনি রিলায়েবলি এই ধরনের ফোরকাস্টের উপর রিলাই করতে পারেন। এখন আমি আপনাকে একটু ভেরিফাই করে দেখাই। আমি তো 25-এর নাম্বার দেখালাম, ওটা তো একটু অ্যাবনর্মাল ছিল। সো একটু আমাকে বলতে পারবেন যে মার্চ 24-এ যে কোয়ার্টারটা ছিল, এটা এটা অবভিয়াসলি এটা এই সময়টা ডিফারেন্ট ফ্রম দিস টাইম। সো লেট মি শো ইউ যে এই সময়টাতে আমরা কি এই প্রজেকশন যেটা করা হয়েছিল এটাকে রিয়েলাইজ করা হয়েছিল কিনা, বা কতটুকু কাছাকাছি আমরা যেতে পেরেছিলাম। So, আপনি কোয়ার্টারলি রিপোর্টে যান। এটা কবেকার কোয়ার্টার? থার্ড কোয়ার্টার 24। থার্ড কোয়ার্টার 24, এটা ডাউনলোড করেন। সো থার্ড কোয়ার্টার 24-এ রেভিনিউর অ্যামাউন্ট কত ছিল? 3 মান্থে গ্রস রেভিনিউ কত ছিল? 19,809। সো ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাবাউট 20,000। সেখানে আমাদের অ্যাবাউট 1,700 কি আছে, ওভার এস্টিমেশন আছে। তার মানে আমরা যে সিম্পল যেভাবে সেলস গ্রোথ নেওয়া হচ্ছে, আগে 3 বছরে কোয়ার্টার গুলো গ্রোথ রেট অ্যাভারেজ করে, এটা এই অ্যাপ্রোচটা খুব বেশি ওয়ার্ক করছে না, আমরা একটা ভালো ডেভিয়েশন আছে। ঠিক আছে।
সেই ক্ষেত্রে ওয়ে আউট কি? ওয়ে আউট হচ্ছে আমরা প্রবাবলি ক্যান রিকল যে আমরা সেলস এর ফোরকাস্ট নিয়ে কথা বলেছি, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছি। সেটা অ্যাকচুয়ালি মানে আমরা এখানে যে অ্যাপ্রোচটা ফলো করা হয়েছে, ইট ইজ এ মোর সিমিলার টু দ্য বটম আপ অ্যাপ্রোচ। মানে আপনি কোম্পানির যে ইনপুট বা কোম্পানির যে হিস্ট্রিক্যাল এগুলোকে ইউটিলাইজ করেছেন, নট পিওরলি বটম আপ বাট সিমিলার টু বটম আপ। মানে আপনি যদি বলতে চান যে এখানে যে সেলস ফোরকাস্ট করা হয়েছে এটা কি টপ ডাউন এর পার্ট নাকি বটম আপ এর পার্ট, সো আই উড সে যে এটা বটম আপ এর একটা এভিডেন্স। সো টপ ডাউন হলে আপনি ইন্ডাস্ট্রির দিকে তাকাতেন। সো ইন্ডাস্ট্রির দিকে তাকাতে হলে আপনাকে কি করতে হবে যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করছে। সো হাউ ক্যান ইউ লুক ফর ইট? সো ইউ ক্যান থিঙ্ক অফ যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রোথ, এইভাবে আপনি সার্চ করেন সিম্পল ইন বাংলাদেশ 2025, এভাবে আপনি সিম্পল সার্চ করেন। ঠিক আছে? এন্ড এখানে আপনি মার্কেট শেয়ার দেখেন। দিস আর পার্ট অফ দা টপ ডাউন। এটা আপনাকে টপ ডাউন অ্যাপ্রোচে হেল্প করবে। এখন নট নেসেসারিলি এটা আপনার আহ, এই যে বিটা একটা রিপোর্ট আপনাকে দিয়েছে, এখন বিটা যে আপনাকে রিপোর্টে দিয়েছে এটার উপর আপনি আস্থা রাখতে পারেন। কেন আস্থা রাখতে পারেন? এটা তারা ইনভেস্টরদেরকে কি করছে, অ্যাট্রাক্ট করছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য। So, আমি একটু আপনাকে দেখাই এই নাম্বারগুলো কিভাবে ইউজ করবেন। কোথায় আছে? আহ, yeah, আহ, এখানে আমরা মোর দিব। এখানে আমরা একটা 2025 এর নাম্বার দেখেছি। আচ্ছা, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাইজ অ্যাজ অফ জুন 2020-তে $3 বিলিয়ন আছে। এখন এটা প্রজেক্ট করা হচ্ছে, এটা 2020 তে যেটা 3 বিলিয়ন ছিল, ডাউন টু দ্য লাইন 5 ইয়ার্স এটা $6 বিলিয়ন হবে। So, আপনি যখন কোন একটা সেক্টরের অ্যানালিস্ট হবেন, আপনাকে আপনি যে ইন্ডাস্ট্রি গুলো নিয়ে ডিল করেন সেই ইন্ডাস্ট্রি গুলোর সাইজ বুঝতে হবে, মার্কেটের সাইজ বুঝতে হবে। তো দেখেন 5 বছরে এই ইন্ডাস্ট্রিটা প্রজেক্ট করা হয়েছে যে এটা কি হবে, $6 বিলিয়ন হবে। কোন ইয়ারে? 2025-এ। So, আমরা যে মার্কেট শেয়ারের ইউটিলাইজ করতে আপনাকে বলেছিলাম, কিভাবে আপনি করবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি। ইন আরো অনেক কথাবার্তা আছে, আমি আপনাকে কিছু কি প্লেয়ার্স দেখাই। এখানে কি প্লেয়ার্স আছে। আচ্ছা, মার্কেট শেয়ার কোথায়, কি ইন্ডিকেটরস, ইনভেস্টমেন্ট পার্টনার অর্গানাইজেশন, আচ্ছা এটা না। আমি আপনাকে কিছু মার্কেট শেয়ারের রিপোর্ট দেখাই। ফর এক্সাম্পল, আমাদের কাছে যে আইডিয়াটা আছে সেটা হচ্ছে আমরা মার্কেট পেনেট্রেশনের কথা বলেছিলাম। আপনার দেখেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে 19% ইজ ক্যাপচার্ড বাই স্কোয়ার। এখন 3 বিলিয়নের 2020 সালে আমি রাফলি এটা ধরে নিচ্ছি 20%। 3 বিলিয়নের 20% কত? আমাকে একটু চ্যাট বক্সে কিছু নাম্বার লিখেন, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনি আমার নাম্বারগুলো রিচ করতে পারছেন। 3 বিলিয়নের 10% কত? 0.6 নাকি, আর 0.06? আমি 3 বিলিয়ন কোত্থেকে বলছি, যেটা কারেন্ট 2020 সালে মার্কেট সাইজ ছিল সেটা। সো 3-র 20% কার? 0.6 কার? স্কয়ার ফার্মার। ঠিক আছে? এখন এটা আমি আপনাকে কিভাবে প্রুফ করে দেখাবো। স্কয়ার ফার্মার 2020-এর টোটালটা দেখেন, 2020 না, 2020-এর টোটালটা এখানে এই রিপোর্টটাতে নাই। আর আমি মানে হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে স্কয়ার ফার্মার
2020-এর সেলসটা কত হবে? $0.6 বিলিয়ন হবে। So, আপনি ফার্মাতে আসেন, এখানে অ্যানুয়ালসে যান, অডিটেড কোথায় গেল? কর্পোরেট অ্যানুয়াল, আচ্ছা, ওকে, অ্যানুয়াল রিপোর্টে গেলাম, এখানে আমরা 20-এর কথা বলছিলাম। সো 20-এ, 20-এ তার টোটাল সেলস কত ছিল? না, দাঁড়ান, 50, টোটাল সেলস কত? আচ্ছা, এখানে নাম্বারটা কিসে আছে? বিডার ওখানে নাম্বারটা কি টাকাতে আছে না ডলারে আছে? তাহলে আমাদের আবার কনভার্ট করা লাগবে। ও, এটা আছে আপনার, কোথায় ছিল? এটা ইউএসডি তে। সো ইউএসডি তে $6 বিলিয়ন। আর যেটা আপনার মানে 3 বিলিয়ন, $3 বিলিয়ন ছিল জুন 2020-এ। সো জুন 2020 মানে হচ্ছে এসকে ফার্মা 20 সালের রিপোর্ট না, এটা হবে 19-20-এর রিপোর্ট। 19-20-এ যে রিপোর্টটা আছে সেটা থেকে আমরা পিকচার পাবো। 19-20-কে আমরা ডাউনলোড করেছি। ইয়া, এটা 19-20। এখন 19-20-এ তার সেলস কত ছিল? আমরা যেটা 20% মার্কেট শেয়ার দেখাচ্ছিলাম, এটা 20 সালের এক্স্যাক্টলি না, এটা আরো আপনার পরে পরেকার কথা। So, আপনি যদি এই তখনকার কথা বলেন, তখনকার নাম্বারটা আমাদের ভেরিফাই করে দেখতে হবে। আচ্ছা, আমরা জাস্ট রেভিনিউ নাম্বারটা দেখে একটা রাফ এস্টিমেট করি। সো এই যে আপনি 52 বিলিয়ন, এটা কিসে আছে? টাকাতে আছে, তাই না? এখন 52 বিলিয়ন টাকা 2020 সালে ইউএসডি বিডিটি কত ছিল? ইউএসডি বিডিটি ইন ইয়ার কত ছিল? 84.75। এখন এখানে আপনি যে 52 বিলিয়ন টাকা পেয়েছেন, আমি আপনাকে কনভার্ট করার শিখিয়েছি। তো আমাকে বলেন এটা কিভাবে কনভার্ট করতে হবে 84 টাকা দিয়ে। 52-কে আমি কি 84 দিয়ে মাল্টিপ্লাই করব নাকি ডিভাইড করব? ডলারে নেওয়ার জন্য। তোর ভাগ দিব তো, হ্যাঁ, ভাগ দিব। ভাগ দিব। আচ্ছা, কত হলো? এখন এটা কি ডলারে আছে কিনা? ইয়েস স্যার, ডলার। বিলিয়নে আছে কিনা? বিলিয়নে আছে কিনা? আমি 52 নিলাম না, 52,926 নিলে মিলিয়নে হতো। 52 নেওয়া মানে এটা কিসে আছে? বিলিয়নে আছে না? 52 মিলিয়ন। তাহলে আমরা যে 3 বিলিয়নের 20% স্কয়ার ফার্মার প্রজেক্ট করেছিলাম, এটার কাছাকাছি হলো কিনা? 0.6 হলো? একটু আগে যেটা আমরা 0.6 বা 9 পেয়েছি, আর যেটা, অ্যাপ্রক্সিমেটলি সেম স্যার, জিরো পয়েন্ট হ্যাঁ, সিক্স টু আর 0.6। হ্যাঁ, ক্লোজ, এখন ভেরি ক্লোজ। এখন এই নাম্বার গুলো একটু আপনাকে রিড করতে জানতে হবে, একটু খেয়াল করেন। 2025-এ বিটা কি এস্টিমেট করছে? মার্কেট সাইজ কত হবে? বিটা কি এস্টিমেশন দিয়েছে আপনাকে 2025-এ? 2025-এ আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাইজ কত হবে? $6 বিলিয়ন। তো আমি যদি রাফলি ধরে নিই যে স্কয়ার ফার্মার মার্কেট শেয়ার 20%-এ থাকবে, তাহলে তা 2025 অ্যানুয়াল সেলস এক্সপেক্টেড টু বি হাউ মাচ?
20% হলে? 6 বিলিয়ন। হ্যাঁ, 6 বিলিয়ন। 1.2। এটা 1.2 বিলিয়ন। 1.2, হ্যাঁ। আচ্ছা। 6 গুণন 0.2, হ্যাঁ। টোটাল 6। এখন আপনি 2000, এটা যখন 25 বলছে, এটা 2025-এর জুন পর্যন্ত। তো দেখেন এসকেআর ফার্মা কিন্তু 2025-এর যেটা 9 মান্থ রেজাল্ট না, এটা 25-এর না। 25-এরটা কোথায় গেল? একটু আগে আমরা কোয়ার্টারলি নিয়েছিলাম না একটা, কোয়ার্টারলি, ল্যাটেস্ট যে কোয়ার্টারটা আছে সেখান থেকে দেখ। সো 25-এর যেটা থার্ড কোয়ার্টার, সেখানে তার সেলস অলরেডি 9 মাসের জন্য। এটা হচ্ছে কয় মাসের জন্য? আহ আচ্ছা, আমরা রেভিনিউতে যাই। 9 মান্থ। এটা কিসে আছে? টাকাতে আছে। এটা টাকাতে আছে না? জুলাই থেকে মার্চ, 9 মাসের রেজাল্ট। সো 57। এখন ডলারের রেট কত? এটাকে আমরা 58 ধরি। 58 বিলিয়ন টাকা। এটাকে আমরা কিসে নিব? ডলার নেই। ডলারে। এখন কত? 121.42। সো ডিভাইড করবো 121.42। কত হলো? 0.477। আচ্ছা, এটা কয় মাসের রেজাল্ট বলেন তো? এটা 3 মাসের নাকি 9 মাসের? 9 মাস। 9 মাসের। এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে কি 9 মাসের। আচ্ছা, এখন 9 মাসের যদি এটা হয়, 12 মাসের কত হবে? ডিভাইডেড বাই 9 ইন্টু 12, 0.63 অথবা 0.64 বিলিয়ন ডলার। কিন্তু বিটা যে এস্টিমেটটা দিয়েছে, যেটার বেসিসে আমরা কত বলছি যে তার সেলস কত হবে 20% মার্কেট শেয়ার থাকলে, 1.2 বিলিয়ন ডলার বলেছিলাম না? এই মার্কেট সাইজটা কি একটু অপটিমিস্টিক মনে হচ্ছে কিনা? তার 9 মাসের রেজাল্ট অনুযায়ী সে কোথায় পৌঁছেছে? 9 মাসের রেজাল্ট অনুযায়ী সে কোথায় পৌঁছেছে? অ্যাবাউট এটার হাফ এন, তাই না? আমি কি বোঝাতে পারছি? নয় জি মাসের স্যার, রেজাল্ট হাফ। অনুযায়ী, হ্যাঁ, 9 মাসের রেজাল্ট অনুযায়ী রিচ করতে পারছে এটা। আমি যদি বিটার এস্টিমেটকে কি করে নি, প্রিসাইজ মনে করি, তাহলে এস্টিমেশনটা কি, মানে অপটিমিস্টিক মনে হচ্ছে না? জি স্যার। তাহলে এইভাবে আপনাকে রিয়েল নাম্বার আর এস্টিমেটেড নাম্বারের মধ্যে কি করতে হবে? ক্রস চেক করতে হবে। So, এখন এই নাম্বারটা দিয়ে আমি তাহলে অ্যাট দিস মোমেন্ট কি করতে পারছি না, আহ, আপনার স্কেল ফার্মার জন্য রেভিনিউ ফোরকাস্ট করতে পারছি না। এখন এটা তো জাস্ট একটা রিপোর্ট, এরকম অনেকগুলো রিপোর্ট আছে। So, যারা এটাকে প্রজেক্ট করে, so, আমরা আরেকটা রিপোর্ট দেখাই। এখন তিনি এই রিপোর্টটা কবে লিখেছেন? কান্ট্রি পেশেন্ট সেফটি হেড এট নোভার্টিস পেশেন্ট সাপোর্ট প্রোগ্রাম। আচ্ছা, এপ্রিল 30, 2025-এ। এখানে কারেন্টলি কারেন্টলি সে বলছে $3 বিলিয়ন। বাট বিটাই $3 বিলিয়ন কবেকার বলেছে? 2020-এর বলেছে না? 2020। 20-এর। আচ্ছা, তাহলে আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে, তাহলে কারটা কারেক্ট। এটা আপনি কিভাবে কারেক্ট করবেন? এখানে এই যে ফার্মা ইন্ডাস্ট্রি হ্যাজ এ ব্রাইট ফিউচার,
এটা এই রিপোর্টটাতে দেখেন, এই রিপোর্টটাতে দেখেন আহ, না, এখানে তারা মার্কেট সাইজ নিয়ে কথা বলে নাই। আমরা একটা নাম্বার দেখতে চাচ্ছি, ডিপিসি কি বলছে। ডিপিসি বলছে আমরা একটু সাইজ বের করি। The value of the pharmaceutical industry is set to grow to $6 billion by 2025 according to a market research report. সো এটাকে তারা মেনশন করে নাই, তারও ফোরকাস্ট করছে যে $6 বিলিয়ন। আমরা হয়তো সেভাবে রাইট করতে পারিনি, এই জন্য আমরা $6 বিলিয়ন কিন্তু অ্যাচিভ করা নট ভেরি লাইকলি। ঠিক আছে, কারণ আমরা অলরেডি 9 মাসের যে আপডেট দেখতে পাচ্ছি সে অনুযায়ী আমরা যদি এসকে ফার্মা মার্কেট শেয়ার 20% ধরে নিই, এখানে আমরা আসলে ওভাবে রিচ করতে পারি নাই। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আপনাকে মানে জাস্ট আমি জাস্ট ওয়ে আউটটা দেখাচ্ছি যে এইভাবে আপনাকে রিপোর্ট গুলো কি করতে হবে, চেক করতে হবে। ওকে, এরকম অনেকগুলো রিপোর্ট আছে, তো আপনাকে মোস্ট রিলায়েবল যেটা সেটার উপর অ্যাসেস করতে হবে। So, এখানে একটা এআই জেনারেটেড সামারি আছে। দা বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একই ওই $6 বিলিয়ন রিসিভ করেছে। আর স্টেট লিস্টটাতে কিছু টাইম সিরিজ অ্যানালাইসিস আছে, যেভাবে প্রায়র পিরিয়ডে মার্কেট কি করেছে আপনার গ্রোথ এক্সপেরিয়েন্স করেছে সেটা যদি আমরা ধরে নিই, তাহলে তারা এস্টিমেট করছে যে 2025-এ এটা $1.81 বিলিয়ন হবে, বাট এটা যথেষ্ট আন্ডার এস্টিমেটেড মনে হচ্ছে। ঠিক আছে, So, আমি জাস্ট আপনাকে বললাম যে এগুলো আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। সো এন্ড দ্যাট অন দ্যাট বেসিস আপনাকে রেভিনিউ ফরকাস্ট করতে হবে। সো অবভিয়াসলি ইট ইজ এ টিডিয়াস জব। আমি আপনাকে একটা এক্সারসাইজ দেখাচ্ছি, আহ এরকম অনেকগুলো এক্সারসাইজ আছে। এখন এটা নট নেসেসারিলি যে এটা শুধুমাত্র আপনি একটা থার্ড পার্টি রিসার্চ রিপোর্ট, এগুলো অনেকগুলো রিসার্চ রিপোর্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল আমাদের একটা লাইট ক্যাসেল পার্টনার্স একটা ব্লু আপনার কোম্পানি আছে যারা ইন্ডাস্ট্রি রিসার্চ রিপোর্ট সেল করে। ঠিক আছে, সেক্টর ওয়াইজ। তো এখানে তাদের লেটেস্ট আপডেট আপনাকে দেখায় ফার্মাসিউটিক্যাল সম্পর্কে তারা কি বলছে। এগুলো অনেক আগে, আই মিন তারা মানে তাদের রিপোর্ট আছে বাট তারা এখানে ডিসক্লোজ করে নাই। আচ্ছা, দ্য আইডিয়া ইজ দ্যাট এভাবে আপনাকে যারা মার্কেট নিয়ে কাজ করে থাকে তাদের কমেন্ট্রি দেখতে হবে। ঠিক আছে, আমরা হয়তো ইংলিশে এখানে সার্চ করছি বলে অনেক বাংলা রিপোর্ট হয়তো আমরা পাচ্ছি না। So, আপনি চাইলে বাংলাতে সার্চ করতে পারেন। এই এটাই। ওকে, আমরা পরের গুলো নিয়ে কথা বলি। এখন পরে আপনার কি ফোরকাস্ট করতে হবে, এই যে কস্ট অফ গুডস সোল্ড, এটা ইউ প্রবাবলি হ্যাভ সিন যে বাংলাদেশের এই টেক্সটাইল বা আরএমজি যেভাবে ইন্ডাস্ট্রি সেট আপ, আমরা সিগনিফিক্যান্ট ভ্যালু অ্যাড আমরা করতে পারি না। কারণ হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হয় ইয়ার্ন।
তাহলে আমার ভ্যালু এডিশনের সুযোগ কম। একইভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা হাইলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট অফ এপিআই। সো হোয়াট ইজ এপিআই? আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বুঝতে গেলে আপনাকে এপিআই সম্পর্কে পড়াশোনা করতে হবে। ইট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট। কিসের? মানে সিম্পলিস্টিক্যালি এটা হচ্ছে মেডিসিনের মেইন ইনগ্রেডিয়েন্টটা। এখন বাংলাদেশ এই ইনগ্রেডিয়েন্ট কোথায় পায়? বাংলাদেশ কি ইনগ্রেডিয়েন্ট নিজে ম্যানুফ্যাকচার করে? We have a significant dependency on foreign countries to import API. So আমি আপনাকে একটা রিপোর্ট দেখাই। So you might be, uh, I mean, feeling যে এটা এত tedious job. So আমি অলরেডি ক্লাসে মেনশন করেছি। So আমি আপনাকে দেখাই কি বলা হচ্ছে। Bangladesh must prioritize the domestic production of active pharmaceutical ingredients to secure a strong foothold in the global export market and mitigate potential challenges after graduating from LDC. So এই এপিআই এর এই যে মার্কেট একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, এটা কিন্তু 2025 মে, না মে 13 না, এটা আর কয়েকদিন আগে, হ্যাঁ 21 এপ্রিল। আপনি যে মার্কেট নিয়ে কথা বলছেন এই মার্কেটে অ্যাজ অফ দিস রিপোর্ট 307 ফার্মাসিউটিক্যালস আছে, তারা 150 কান্ট্রিজ এক্সপোর্ট করে। লাস্ট ইয়ার ফার্মাসিউটিক্যাল মার্কেট ওয়াজ ওয়ার্থ অফ $2.9 billion. দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু ক্যাচ। এখন লাস্ট ইয়ার বলতে এটা কোন লাস্ট ইয়ার, 2024 নাকি 2020? বলেন, এটা কি 2024 না 2020? এই যে আমরা এই রিপোর্টে কবে লেখা হচ্ছে, 2025-এ। তাহলে লাস্ট ইয়ার বলতে কোন ইয়ারকে বলা হচ্ছে? আমি ধরে নিলাম এটা হচ্ছে, 24। হ্যাঁ এটা হচ্ছে আহ, জুলাই থেকে জুন যদি আপনি কাউন্ট করেন তাহলে এটা হচ্ছে অ্যাজ অফ, আমরা খুব স্পেসিফিক্যালি বলতে পারি 2024-এর জুনে যেটা ইয়ার ক্লোজ হয়েছে সেখানে $2.92 বিলিয়ন। এবং এটা গ্রো করবে 6.17, অ্যাবাউট ডাবল, 100%। 100% গ্রো করবে 5 ইয়ার্সে। আপনি যদি 5 ইয়ার্সে 100% গ্রো করে, রাফলি আপনি এই ইন্ডাস্ট্রিটার অ্যাভারেজ গ্রোথ কত বলতে পারেন? ইচ 20%। 20% রাফলি বলতে পারেন। এখন এই কমেন্টটা কার? এই কমেন্টটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সিইও। সো হেলথ কেয়ার ইজ ওয়ান অফ দ্য ডোমিনেন্ট প্লেয়ার্স ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। এখন তার কথাটা কনসিডারেবল কিনা? আপনি যে আমাকে আপনি জানতে চাইবেন যে আমি এই নাম্বার কোথায় পাবো, ইউ হ্যাভ টু রিয়েলি স্ক্যান থ্রু অর রিড বিটুইন দিস লাইন এই নাম্বারগুলো খুঁজে পাওয়ার জন্য। এখন তার 98% কারেন্টলি লোকাল কোম্পানি সাপ্লাই দেয়। আমাদের যেটা ফার্মাসিউটিক্যাল ডিমান্ড তার 98% লোকালি আসে, বাট উই আর সিগনিফিকেন্টলি ডিপেন্ডেন্ট অন হোয়াট, উই ডোন্ট হ্যাভ দ্য ডোমেস্টিক এপিআই প্রোডাকশন। আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এপিআই গুলো কি করতে হয়? ইম্পোর্ট করতে হয়। এখন এপিআই যেহেতু ইম্পোর্ট করতে হয়, আমি এপিআই নিয়ে এত কথা বলছি কেন? এপিআই হচ্ছে আপনার কস্ট অফ সেলস এর একটা সিগনিফিকেন্ট পার্ট। ইউ আর ফ্যামিলিয়ার উইথ কস্ট অফ সেলস কিভাবে ক্যালকুলেশন হয়, ঠিক আছে? পারচেজ প্লাস ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি মাইনাস এন্ডিং ইনভেন্টরি, আপনি অ্যাকাউন্টিং এ শিখেছেন। দ্যাট ইজ ইকুয়াল টু কস্ট অফ সেলস। আপনি যে গুডস সেল করছেন তার আপনার কস্ট কত। এখন এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এজ এ মেনশন অলরেডি, এই নাম্বারগুলো হিস্ট্রিক্যালি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর হিস্ট্রিক্যাল নাম্বার। এখন এই নাম্বারগুলো রেশিওতে অ্যাপ্রক্সিমেটলি 50-50%। আমরা দেখাচ্ছি আপনাকে, দেখেন এই যে 12,000, আপনি প্রত্যেকটা, মানে এটা ম্যাথের কোর্স না, আপনাকে প্রত্যেকটা নাম্বার রিড করার প্রয়োজন নাই।
অ্যাবাউট অ্যাবাউট 13 বিলিয়ন, 13 মিলিয়ন, মানে এটা হচ্ছে নাম্বার গুলো আছে হচ্ছে মিলিয়নে। আপনি বলতে পারেন 13 বিলিয়নে আপনার নেট রেভিনিউ, সেখানে আপনার কস্ট অফ সেলস কত? 6.2। সো রাফলি স্পিকিং ইউ ক্যান সে তার, সে যে আপনার কাছে 10 টাকা কি পায়, মানে কোম্পানি যে একটা মেডিসিন বিক্রি করে 10 টাকা পায়, তার 50% চলে যায় কিসে? 50% কোথায় চলে যায়? কস্ট অফ সেলস। এখন এটা আমরা কিভাবে কনফার্ম হবো? So, আমরা ওই যে রেশিও অ্যানালাইসিস শিখেছেন না? সো লেট মি শো ইউ দা, এই যে এখানে আমরা রেশিও অ্যানালাইসিস করেছি, এখানে ব্যালেন্স শিটের রেশিও। আচ্ছা, কস্ট অফ সেলস আমরা একটু কনফার্ম হই। তো এই নাম্বার গুলোকে ইউটিলাইজ করা হচ্ছে। এখানে রেফারেন্স হচ্ছে U15, U58। ওকে, U58। দেখেন, এই রোটার দিকে তাকান, আমি হাইলাইট করেছি, এই রোটার দিকে তাকান, এখানে কস্ট অফ সেলস এর ক্যালকুলেশন আছে। সরি, এটা হচ্ছে গ্রস মার্জিন। সো আপনি জানেন যে 1 - গ্রস মার্জিন ইজ ইকুয়াল টু হোয়াট? কস্ট অফ সেলস। মানে কস্ট অফ সেলস যে পার্সেন্টেজ, মানে সেলস থেকে কস্ট অফ সেলস এর পার্সেন্টেজ বাদ দিলে কি পাওয়া যায়? গ্রস মার্জিন পাওয়া যায়। তাহলে আমি সেলস থেকে যদি গ্রস মার্জিন বাদ দিই, তাহলে আমি কি পাবো? কস্ট অফ সেলস এর পার্সেন্টেজ পাবো। এখন আপনি দেখেন তো এই নাম্বারগুলো রাফলি 50% কিনা? এই নাম্বারগুলো রাফলি 50% কিনা, মানে হিস্ট্রিক্যালি দেখেন তো, এই নাম্বারগুলো রাফলি 50% না? এই যে, জি স্যার। so জি এখন স্যার, এবার 50%। আপনি যদি, আপনার কাছে যদি কোনো নিউজ আসে যে স্কয়ার ফার্মা has planned for setting up, planned for domestic API production, তাহলে এটা আপনার এজ এন অ্যানালিস্ট আপনার জন্য কি এটা গুড নিউজ কেন? দেখেন তারা কি করছে, মুন্সিগঞ্জে প্রজেক্ট এক্সপ্যান্ড করেছে কিসের জন্য? লোকালি কি করবে? ওরা অলরেডি শুরু করে দিয়েছে। এখন এপিআই যদি লোকালি প্রোডাকশন শুরু করে, আপনার কস্ট অফ সেলস কি কমে আসবে নাকি আগের মতো থাকবে? কমে যাবে স্যার। তাহলে আপনি যে ফিউচারে প্রজেক্ট করেছেন যে এই পার্সেন্টেজটা স্লাইটলি লোয়ার, দেখেছেন স্লাইটলি লোয়ার, এখানে কিন্তু 50% আর নাই, স্লাইটলি লোয়ার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো স্লাইটলি লোয়ার। মানে আমরা যদি এটাকে আমরা ধরে নিচ্ছি যে কস্ট অফ, এটা অ্যাকচুয়ালি এটা কস্ট অফ সেলস এর পার্সেন্টেজ না, এটা হচ্ছে গ্রস মার্জিনের পার্সেন্টেজ। এখানে এই ব্যাপারটাকে কনসিডারেশন আনা হয়নি, এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল। জাস্ট আপনাকে বলছি যে যেহেতু আপনার কাছে ওই ইনফরমেশনটা আছে যে দিস কোম্পানি হ্যাজ প্ল্যান ফর লোকাল এপিআই প্রোডাকশন, তাহলে তার কস্ট অফ সেলস কি হয়ে আসবে? কমে আসবে। ইফ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, যে সামথিং নেগেটিভ, তাহলে কি হবে? তাহলে কস্ট অফ গুডস সেল বাড়বে। তাহলে আমরা কস্ট অফ গুডস সেল নিয়ে কথা বলি, কস্ট অফ সেলস এটা আপনি রেভিনিউর সাথে ক্লোজলি টাইড আপ। এখন আমরা কস্ট অফ গুডস সেল কিভাবে ফোরকাস্ট করি? আমার কাছে যদি কস্ট অফ গুডস সোল্ড হিস্ট্রিক্যাল যে নাম্বারগুলো আমি দেখাচ্ছি, নাম্বারটা আমি স্কয়ার ফার্মার জন্য কত পেলাম বলেন তো? হিস্ট্রিক্যালে অ্যাবাউট কত পেলাম? 50% পেলাম না? 50%। জি হ্যাঁ। স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি যেহেতু এপিআই এর কারণে তার কিছু কস্ট কমে আসতে পারে, তো তার যে ফিউচার রেভিনিউ আমি অলরেডি এস্টিমেট করেছি, সেটার সাথে যদি আমি অ্যাবাউট 48, 47, 6 এভাবে যদি পার্সেন্টেজ গুলো মাল্টিপ্লাই করি,
তাহলে আমি কি একটা এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবো কিনা এই কোম্পানির জন্য? পেয়ে যাব। জি স্যার। আর যে ওয়ার্কশিটটা দেখাচ্ছে এখানে করা হয়েছে এই বেসিসটাতে। সো দের ইজ নো ডিফারেন্স অ্যাকচুয়ালি। আর আপনি ওয়ান থেকে এই পার্সেন্টেজটা বাদ দিলে কি পাবেন? গ্রস মার্জিন পাবেন। অথবা ওয়ান থেকে গ্রস মার্জিন বাদ দিলে এই পার্সেন্টেজটা পাবেন। নাথিং স্পেশাল। ঠিক আছে। এখন নাম্বার অফ ফ্যাক্টরস আর দেয়ার। আমি তো জাস্ট আপনাকে একটা বললাম, এপিআই এর কথা বললাম। এখন এপিআই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা এপিআই ইম্পোর্টের উপর কতটুকু ডিপেন্ডেন্ট, আমাদের ভালো করে নিউজ আছে কিনা এটার উপর সিগনিফিকেন্ট ডিপেন্ডেন্স কমার। আমরা একটা ছোট এক্সারসাইজ দেখি। এখানে বলছে কোম্পানি সিওজিএস এজ এ পার্সেন্টেজ অফ সেলস ইকুয়ালস টু হাউ মাচ? 25%, and the quantity sold is same in period 2 as in period 1. If input costs double in period 2 and the company can pass the entire increase on its customer through a 25% price increase, COGS as a percentage of sales will increase to 40%. Because of an equal absolute amount has been added to the numerator and to the denominator. What is this? আমরা কিছু নাম্বারের কথা বলি, যে একটা কোম্পানি সেলস ধরে নেন কোন একটা নাম্বার, বাট সেই নাম্বারটা আপনার যেটা পিরিয়ড ওয়ানে হচ্ছে আপনার কত, 100, এগুলো পার্সেন্টেজ এক্সপ্রেস করা হয়েছে। সো সেই তুলনায় আমাদের সিওজিএস ছিল 25%। এখন পিরিয়ড টু তে গিয়ে আমার যদি কোয়ান্টিটি সোল্ড সেম থাকে আর ইনপুট কস্ট যদি ডাবল হয়ে যায়, ইনপুট কস্ট কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। ডাবল মিনস 25 থেকে কত হলো? 50 হলো। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রস প্রফিট কি আছে? গ্রস প্রফিট সেম আছে। এখন গ্রস প্রফিট কিভাবে সেম থাকলো? গ্রস প্রফিট সেম থাকলো কারণ হচ্ছে কোম্পানি তার কস্ট অফ গুডস সোল্ড আপনার যেটা 25 ছিল সেটা যে আপনার কত বেড়েছে? বেড়ে 50 হয়েছে। এই 50টা সে কি করেছে, মানে তার এন্টায়ার বার্ডেন কাস্টমারের উপর শিফট করে দিয়েছে। আপনার কাছে খেয়াল আছে যে আমরা ইনফ্লেশন নিয়ে যখন কথা বলেছিলাম তখন এরকম একটা এক্সারসাইজ করেছিলাম। এক্সারসাইজটা এখানে কেমন? তারা যেটা করেছে যে আমার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল কত? 100%। কস্ট অফ গুডস সোল্ড কত বাড়লো? মানে 25 এর তুলনায় যদি 50 হয় তাহলে কত বাড়লো? 100% বাড়লো। মানে 25 এর তুলনায় 50%। এখন কোম্পানি এখানে কি করেছে? কোম্পানি তার সেলস যদি 100 হয়, সেলসটাকে বাড়িয়েছে 125-এ। এখন আমরা ইনফ্লেশন ওখানে একটা এক্সারসাইজ দেখিয়েছিলাম যে আপনাকে কতটুকু বাড়াতে হবে, এটা ক্যালকুলেশন একটা ওয়ে আছে। তাহলে আপনার প্রফিট কি থাকবে? ইনটেক থাকবে। এখন দেখেন আমি যে সেলস প্রাইস বাড়িয়ে দিলাম, 100-এর জায়গায় 125 করলাম। আগে আমার কস্ট অফ গুডস সোল্ড ছিল 25, এখন কস্ট অফ গুডস সোল্ড 50। আগে আমার কস্ট অফ গুডস সোল্ড সেলস এর প্রপোর্শনে ছিল 25%। যেহেতু আমি সেলস এর প্রাইস ডাবল করে দিয়েছি, সরি ডাবল না, 25% বাড়িয়ে দিয়েছি। কেন বাড়িয়ে দিয়েছি? কারণ আমি এখানে যে 25 বেড়েছে, আমার 25-এর তুলনায় কস্ট অফ সেলস বেড়েছে কত? 50, মানে 100% বেড়েছে। এই যে 25 এখানে বেড়েছে, আমার খরচ বেড়ে গেছে। এই 25টা আমি প্রাইস বাড়িয়ে দিয়েছি, সেলস এর প্রাইস 125 হয়ে গেল। এখন আমি যখন কস্ট অফ গুডস সোল্ড পার্সেন্টেজ দেখতে গেলাম, মানে আমার কাছে এখানে
একটা মানে এটাকে কি বলে আপনার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার $25 খরচ বেড়েছে। তো আমি $25 যদি কাস্টমারের উপর কি করতে পারি, চার্জ করে দিতে পারি, তাহলে হয়তো আমার প্রফিট মার্জিন কি থাকবে, ইনটেক্ট থাকবে। বাট অ্যাকচুয়ালি উই আর নট রাইট, উই আর রং। আমার $25 কস্ট অফ গুডস সোল্ড বেড়েছে, দ্যাটস গুড। আমি $25 সেলস প্রাইস বাড়ালে হবে না, এর চেয়ে বেশি বাড়াতে হবে। এখন কেন বলছি যে হবে না? দেখেন, আমি যখন $25 বাড়ালাম, সেলস প্রাইস কত হয়ে গেল? 100 এর জায়গায় 125 হলো। 125 হওয়ার পর আমার গ্রস প্রফিট আমরা দেখতে পাচ্ছি 125 থেকে যদি আমি 50 বাদ দিই, গ্রস প্রফিট কত থাকে? 75। এখন আগে আমার গ্রস প্রফিট থাকতো 75%, এখন গ্রস প্রফিট তাহলে 60% হয়ে গেল কেন? তাহলে গ্রস প্রফিটটা কমে গেল, গ্রস প্রফিট তার ইনটেক্ট থাকছে না। এন্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, গ্রস প্রফিট যদি আমার 75% রাখতে হয়, তাহলে আমি কি এখানে সেলসে 25 বাড়ালে হবে নাকি এর চেয়ে বেশি বাড়াতে হবে? হোয়াট ডু ইউ বেশি থিঙ্ক? বাড়াতে হবে, স্যার। বেশি বাড়াতে, এখন কত বাড়াতে হবে সেটার এক্সারসাইজ আমরা ইনফ্লেশন যেখানে ডিসকাস করেছিলাম সেখানে করেছিলাম। ঠিক আছে? এখন একটা কোম্পানির সিওজিএস, এই প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে খুব ক্লিয়ারলি। এখন যে কোম্পানিজ গুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানিগুলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস এই ধরনের ইন্ডাস্ট্রিতে বিলং করে, তাদের সেলস এর একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ খরচ হয় কিসের জন্য? কস্ট অফ গুডস সোল্ড এর জন্য। বাট ইফ ইউ লুক এট অ্যাপল, তার কস্ট অফ গুডস সোল্ড রাফলি 30%, তার গ্রস মার্জিন রাফলি 70%। তাহলে হুইচ কোম্পানি হ্যাজ হায়ার প্রপোর্শন অফ রেভিনিউ টু বি স্পেন্ড ফর অপারেটিং এক্সপেন্সেস, অ্যাপলের নাকি এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, মানে কনজিউমার গুডস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো? কাদের সিগনিফিক্যান্ট রেভিনিউ রয়ে গেছে আপনার অপারেটিং এক্সপেন্স কে বিয়ার করার জন্য? হোয়াট ডু ইউ থিঙ্ক, কার? অ্যাপেলের। অ্যাপল। এখন কেউ যদি মার্কেট রিসার্চ করতে চায়, ইনোভেশন করতে চায়, কার ক্যাপাসিটি বেশি? যার গ্রস মার্জিন বেশি তার, নাকি যার গ্রস মার্জিন কম তার? তার মার্জিন বেশি, স্যার, তার ক্যাপাসিটি বেশি। হ্যাঁ, যার, তো তাহলে এই কোম্পানিগুলো দেখবে বেশি স্পেন্ড করে কি, সে ব্র্যান্ডিং এ, ইনোভেশনে, রিসার্চ, এগুলোতে বেশি স্পেন্ড করে, আনলাইক দা কনজিউমার গুডস কোম্পানিজ। ঠিক আছে? আহ একইভাবে ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা বেনিশ এম স্কোর যে আপনাকে ক্যালকুলেশন দেখিয়েছিলাম, ওখানে আমরা একটা গ্রস মার্জিন ইন্ডেক্স ছিল, মনে আছে? ওখানে আমরা বলেছিলাম এটাকে নেগেটিভলি, যে গ্রস মার্জিন যার বেশি থাকে, দিস কোম্পানি হ্যাজ হায়ার চান্স to utilize the margin for misappropriating revenue. সে যে একটা ভালো একটা রেভিনিউ কি করতে পেরেছে, সেভ করতে পেরেছে, ফ্রম হোয়াট? গ্রস মার্জিন। সেটাকে কি করতে পারে, তার যে এক্সিকিউটিভস দের বিভিন্ন পার্টস আছে, এই পারপাসে সে কি করতে পারে, ইউটিলাইজ করতে পারে, খরচ করতে পারে। মানে দ্যাট ইজ সামথিং, যে কেউ যদি এটাকে ভালোভাবে ইউজ করতে না চায়। ওকে, আচ্ছা। এখন আসেন সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। যেভাবে আপনি দেখলেন যে কস্ট অফ গুডস সোল্ড এর একটা ভালো রিলেশন আছে কিসের সাথে? কস্ট অফ গুডস সোল্ড এর ভালো একটা রিলেশন আছে কিসের সাথে? রিলেশন কার সাথে? রিলেশনের কথা আমরা কেন বলছি? কেন রিকল যে আমরা এই চ্যাপ্টার কিভাবে শুরু করেছিলাম? আমরা ফোরকাস্টিং এর কয়েকটা অ্যাপ্রোচ বলেছিলাম, মনে আছে? মনে আছে ফোরকাস্ট অবজেক্টে বলেছিলাম আহ মানে এই নাম্বারগুলো আপনার সেলস এর সাথে বেশ ভালো একটা কি আছে, সিগনিফিকেন্ট রিলেশন আছে।
সেই জন্য আপনি কি করতে পারছেন, সেল যেটা আপনি এস্টিমেশন, সেলস এর সাথে তার সম্পর্কটা যদি এস্টিমেট করতে পারেন, তাহলে আপনি সেটাতে কি করতে পারবেন, এস্টিমেট করতে পারবেন। একই কাজ আমরা কিসের জন্য করি, সেলিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। সো অবভিয়াসলি যার এখন এটা দুটো কম্পোনেন্ট আছে, সেলিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। একটা কম্পোনেন্ট আছে ফিক্সড, আর একটা কম্পোনেন্ট আছে ভেরিয়েবল। ফিক্সড কম্পোনেন্ট কোনটা, তার স্টাফ আছে, এমপ্লয়িজ আছে, হেডকোয়ার্টার আছে, ইউটিলিটিস আছে, এগুলো সবগুলো ফিক্সড। আবার তার একটা ভ্যারিয়েবল আছে। ফর এক্সাম্পল অ্যাপল বা কোম্পানিজ গুলো তাদের যখন সেলস এর সিজনে তার সেলস কে বুস্ট আপ করার জন্য কি করে, বেশি মানি স্পেন্ড করে ফর অ্যাডভার্টাইজমেন্ট। সে চাইলে যখন সেলস কম তখন চাইলে সে কম করতে পারে। এখন যে কস্ট গুলো ফিক্সড, যে কস্ট গুলো ফিক্সড, ফিক্সড মানে কি, এটা সেলস এর সাথে কি করবে না, মানে একটা কস্টের নেচার যদি ফিক্সড হয়, এটা সেলস এর সাথে কি করবে না, ফ্লাকচুয়েট করবে নাকি করবে না, এটা করবে না। করবে না। তাহলে আপনি কি এটা সেলস এর পার্সেন্টেজে ফোরকাস্ট করলে হবে, না। এটা আপনি সেলস এর পার্সেন্টেজে ফোরকাস্ট করলে হবে না। তখন আপনাকে কি করতে হবে, এই যে আমরা এখানে সেলিং জেনারেল ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন, সেখানে একটা অ্যামাউন্ট নিতে হবে, কি একটা বের করতে হবে যে কোন পোর্শনটা ফিক্সড কোন পোর্শনটা ভ্যারিয়েবল। ওকে, সো ভেরিয়েবলটা আপনি সেলস এর সাথে মডেলিং করতে পারবেন, যেভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড কে করেছি সে একইভাবে ভেরিয়েবল সেলিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ভাবে কি করতে পারবেন, রিলেট করতে পারবেন। বাট ফিক্সডটা কি করতে পারবেন, রিলেট করতে পারবেন না। এরপরে আসেন ওয়ার্কিং ক্যাপিটাল। এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল, এই পার্টটা আমাদের কেন জরুরি, কারণ হচ্ছে ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা আপনাকে ক্যাশ ফ্লোর কথা বলেছিলাম। So, আপনি যখন ভ্যালুয়েশন করবেন আপনার কি লাগবে, ক্যাশ ফ্লো লাগবে, ফ্রি ক্যাশ ফ্লো। সো ফ্রি ক্যাশ ফ্লো করতে গেলে আপনার কি লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। কারণ ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেশনে কি থাকে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস মাইনাস চেঞ্জেস ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস ক্যাপিটাল স্পেন্ডিং। এখন ওয়ার্কিং ক্যাপিটালে কি কি থাকে, ওয়ার্কিং ক্যাপিটালে থাকে আপনার, বলেছিলাম না, ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, এই জিনিসগুলো থাকে প্রাইমারিলি। স্কয়ার ফার্মার কারেন্ট অ্যাসেটে কি কি আছে, এখন কারেন্ট অ্যাসেট আর ওয়ার্কিং অ্যাসেটের মধ্যে কি আছে, তফাৎ আছে। আমাদের দরকার ওয়ার্কিং অ্যাসেট, নট দ্য কারেন্ট অ্যাসেট। সো এগুলো কিন্তু নন ওয়ার্কিং, এগুলা ক্যাশ, ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটিজ, এগুলো কি না, ওয়ার্কিং অ্যাসেটের কম্পোনেন্ট না, বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট না। টোটাল যে ওয়ার্কিং ক্যাপিটালের যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে এই যে ট্রেড এন্ড আদার রিসিভেবল যেটা দেখতে পাচ্ছেন সেটা, ইনভেন্টরি, এটা, এটা। আর কারেন্ট লায়াবিলিটিস যখন, সেখানে আমাদের কোনটা আসবে না, এই যে শর্ট টার্ম লোন, এটা আমাদের ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট না। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট আমি যখন কারেন্ট লায়াবিলিটিস বাদ দিব তখন বাদ দিতে হবে আমাকে এগুলা, এই যে পেয়েবলস যেটা আছে আপনার, এটাতে অ্যাসেটস, এই যে ট্রেড পেয়েবলস, ট্রেড পেয়েবলস। এখন আহ এগুলো ফোরকাস্ট আমরা কিভাবে করি, ফর এক্সাম্পল আমি আপনাকে একটা নাম্বার দেখাই, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আদার থিংস। ট্রেড এন্ড আদার রিসিভেবলস, এই নাম্বারগুলো কিভাবে আসলো, এগুলো তো মানে রেড শেডিং এ যেগুলো আছে এগুলো তো ব্যালেন্স শিটের নাম্বার আগে থেকে ছিল। বাট এই নাম্বারগুলো কিভাবে আসলো আমি দেখাচ্ছি আপনাকে, একটা দেখাচ্ছি, সো ইউ ক্যান থিঙ্ক অফ আদার নাম্বারস। ক্যান ইউ রিকল ইউ হ্যাভ লার্ন দ্য ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং, মনে আছে আমরা ফাইন্যান্সিয়াল রেশিও ক্যালকুলেশন আপনাকে দেখিয়েছিলাম, মনে করতে পারেন?
আমরা ফাইন্যান্সিয়াল রেশিওস করেছিলাম না? একটু ওয়ার্ডে Yes, লিখি। sir. হ্যাঁ। আরটি কিভাবে ক্যালকুলেট করেন বলেন? রিসিভেবলস টার্নওভার কিভাবে ক্যালকুলেট করেন? এটা কি স্যার? নেট ইনকাম। এইভাবে করেন? সাউন্ডে ডিস্টার্ব হলে অফ রাখেন। আহ, এইভাবে করেন কিনা? জি স্যার। আচ্ছা, আই বিলিভ ইউ আর কমফোর্টেবল উইথ দিস। আচ্ছা, সো এখানে তো 2টা বছরের রিসিভেবলস থাকে। এরপর আপনি ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং কিভাবে করেন? 365 ডিভাইডেড বাই আরটি। আপ টু দিস ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং আপনি করলেন, এটা আপনি বিভিন্ন সময়ের জন্য করেছেন না অলরেডি? আমি জাস্ট আপনাকে ইয়ারলি বেসিসে দেখাচ্ছি। এই যে এই 4টা বছরের জন্য আপনি করলেন, 20, 21, 22, 23, 24, 5টা বছরের জন্য। 5টা বছরের অ্যাভারেজ আপনার ডেইলি সেলস ধরে নিলাম, অ্যাভারেজ ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং আসলো সেপ্রাই 30 ডেজ। আসলো কিনা? 30 ডেজ। এখন আমি কি বলতে পারি, মানে অবভিয়াসলি নাইব অ্যাপ্রোচ, আর আমার কাছে বেটার অ্যাপ্রোচ নাই, 2025-এ ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং 30 ডেজ বলতে পারি, মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি? জি স্যার। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন না 2025 ইজ লাইকলি টু বি নট গুড ইয়ার, তখন হয়তো আপনি এটাকে 32 ডেজ করে নিলেন, ঠিক আছে? আচ্ছা, ধরলাম 32। আচ্ছা, এখন আমি যদি এখানে 32 বসাই, এই যে ডিএসও, যে আমি এখানে যে ফর্মুলাটা লিখেছি, না, এখানে একটা আমি কাজ করি। এই এই দুইটাকে আমরা একসাথে করি। এই দুইটাকে যদি আপনি একসাথে করেন, দেখেন, আমি এটাকে আলাদা করে লিখি, আদারওয়াইজ ইউল নট আন্ডারস্ট্যান্ড। আমি এই যে রেভিনিউ টার্ন ওভার ইকুয়াল টু যদি এটা হয়, আমি আর থেকে রিপ্লেস করে এটা লিখলাম, পারি? লিখতে পারি? জি স্যার। আচ্ছা, এখন আমি ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং কত এস্টিমেট করলাম? 32। 365, 365 এর জায়গায় আছে। রেভিনিউকে আমি অলরেডি এস্টিমেট করে ফেলেছি কিনা বলেন তো? রেভিনিউ আমি অলরেডি প্রথমে এস্টিমেট করেছি না? জি স্যার। হ্যাঁ। এখন আহ এটা কি আমি রিঅ্যারেঞ্জ করে, আমি এক লাইন বাই লাইন লিখি, তাহলে বুঝতে পারবেন। এতটুকু এটাতে আসতে পারে? জি স্যার। আচ্ছা,
এটাতে আসা যাবে? জি স্যার। তাহলে আমি অ্যাকাউন্ট রিসিভেবল কে এস্টিমেট করতে পারবো, কারণ বাকি নাম্বারগুলো তো আমার কাছে আছে। পারবো স্যার। দিস ইজ অ্যাকচুয়ালি হিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এই ইকুয়েশনটাকে প্রসেস করছি। মানে আপনি ফাইন্যান্সিয়াল ইস্যুস যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে এটা আপনি নিজে নিজে রিয়ারেঞ্জ করতে পারেন। এইভাবে আমরা কাকে কাকে ফোরকাস্ট করতে পারবো, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেবল, এরকম যেগুলো টার্ন ওভার সাথে কোনোভাবে কানেক্ট করতে পারি, একইভাবে আমরা কি করতে পারবো, ফোরকাস্ট করতে পারবো। সো অ্যাকচুয়ালি এই প্রসেসটা এখানে ইউটিলাইজ করা হয়েছে। এখানে আপনি ইকুয়েশন অনেকগুলো সেল নাম্বার টাম্বার দেখবেন, সেল নাম্বার বুঝবেন না যতক্ষণ আপনি এটা না বুঝেন। এই কনসেপ্ট যদি না বুঝেন তাহলে আপনি সেল নাম্বার কখনো এটা রিলেট করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, আহ এখন হুইচ ওয়ান ইজ মোর ডিফিকাল্ট অ্যান্ড রিয়েলি কাম্বারসাম ফোরকাস্ট করা? আমি বলেছিলাম যে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, এটা এস্টিমেট করতে আপনাকে কি লাগবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস মাইনাস চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল। এখন চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল এটা আমরা কিভাবে করি, আপনি তো একটু করে ছোট একটা ক্যালকুলেশন দেখাই। আপনি এভাবে সব আইটেম এস্টিমেট করেছেন না, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ছোট করে দেখেন, কারেন্ট লায়াবিলিটিস। এখানে তাইলে আসলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, আর ওয়ার্কিং ক্যাপিটাল থেকে যখন আপনি কারেন্ট লায়াবিলিটিস এক্সেপ্ট শর্ট টার্ম লোন যখন বাদ দিবেন তখন আপনি পাবেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আমি এই আইটেম গুলো এস্টিমেট করে নিলাম। এখন নেট ওয়ার্কিং ক্যাপিটাল 1,000, আমি জাস্ট আপনাকে কিছু নাম্বার এখানে হাইপোথেটিক্যাল ধরে নিচ্ছি, 1150 এভাবে। ওকে, এখন এটা হচ্ছে পিরিয়ড 0, অর সরি পিরিয়ড 1, 2, 3, এরকম পিরিয়ড গুলো আছে। তাহলে চেঞ্জেস আমাদের লাগবে কি এটার জন্য, ফ্রি ক্যাশ ফ্লোর জন্য কি লাগবে, চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল। চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু হচ্ছে, চেঞ্জ কিভাবে বের করব, আপনার পরেরটা থেকে আগেরটা বাদ। সো এই পিরিয়ডের জন্য নেটওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কত, চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল কত হবে, এটা জিরোতে যেটা ছিল 1,000 মাইনাস সেটা, আমি তো জিরোটা লিখি না এই জন্য এখানে লিখতে পারছি না। আর এখানে কি হবে, 200 হবে না, 1200 মাইনাস 1,000, এখানে কি হবে, তার মানে এই অ্যামাউন্টে ইনভেস্ট করা লাগবে। আর এখানে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে না, রেদার একটা ডাইভেস্টমেন্ট হবে। মানে আপনি পাবেন, এখানে প্লাস পয়েন্ট মানে আপনাকে টাকা এটা দেওয়া লাগবে, ইনভেস্ট করা লাগবে। আর মাইনাস অ্যামাউন্ট মানে হচ্ছে এটা আপনি পাবেন, মানে আপনার এটা ইনভেস্টমেন্ট থেকে ব্যাক পাবেন। ঠিক আছে। সো এইভাবে আমরা কি করি, এতটুকু পর্যন্ত আমরা শেষ করি। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোস্ট কাম্বারসাম, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল স্পেন্ডিং। ক্যাপিটাল স্পেন্ডিং এ কি আছে, ক্যাপিটাল স্পেন্ডিং নিয়ে আমরা বলেছিলাম যে আপনাকে কোম্পানির ওনারকে ফলো করতে হবে, সিইও কে ফলো করতে হবে, তারা কি বলে। সো কোম্পানি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাধারণত কিসের পারপাসে করে, তার টেনজিবল অ্যাসেট একুইজিশন, প্ল্যান্ট একুইজিশন, ইনটেনজিবল অ্যাসেট। আমরা মেটা, হোয়াটসঅ্যাপের এক্সাম্পল দিয়েছিলাম, ইনটেনজিবল অ্যাসেট একুইজিশন, সেটাও কিন্তু পার্ট অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে। আহ সো এটা কখন কোম্পানি কি করবে এটা আপনি কিভাবে বুঝবেন, এখন এটা দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে মেনটেনেন্স, আর একটা পার্ট হচ্ছে গ্রোথ। এই যে আমি স্পেন্ডিংটা করছি এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেনটেনেন্স আর একটা গ্রোথ। আমরা একটু বোঝার চেষ্টা করি। সে আমার একটা বিস্কিট কোম্পানি, এই বিস্কিট কোম্পানি একটা মেশিন
লাগে, মেশিনারি সেট আপ লাগে, সেই মেশিনের দাম হচ্ছে 1 crore টাকা। এখন এই মেশিনটা আপনার ইউজ হয় 10 years, মানে আপনি 10 years এর পরে এটা মেশিনটা থাকা যে কথা, না থাকা একই কথা। আচ্ছা, এটাকে আমি রাফলি এটাকে 10 crore ধরে নিই। এখন এটা যদি 10 years আপনাকে ইউজফুল লাইফ দেয়, প্রতি ইয়ারে ডেপ্রিসিয়েশন কত চলে যাবে, এরকম করে চলে যাবে, যাবে কিনা বুঝতে পারছেন? ওয়ান ওয়ান গুলো, ইয়েস অর নো? Yes, sir. ইয়েস। এগুলো কি ডেপ্রিসিয়েশন নাম্বার কিনা? এইভাবে ডেপ্রিসিয়েশন চলে যাবে কিনা? 4, 5, 6, 7, 8, 9, 10। जी sir. তাহলে এটা যেদিন চলে যাবে, এই দিন থেকে, এই দিন আমাকে একটা, মানে যেই দিন যে বছর শেষ হবে, এই বছর আমাকে নতুন একটা মেশিন আবার কিনতে হবে কিনা? যেই দিন যে বছর এই মেশিনটা শেষ হয়ে যাবে, ওই বছর আমাকে একটা নতুন মেশিন কিনতে হবে কিনা? जी sir. তাহলে এইভাবে কোম্পানি যদি 10টা মেশিন দরকার হয়, তাহলে কোম্পানিকে এই মেশিন গুলো এভাবে কিনতে হবে। এখন কোম্পানির কি কি মেশিনারিজ লাগে, কোম্পানির কি কি বিল্ডিংস লাগে, এগুলো আপনি কোথায় পাবেন? কোম্পানি কি আপনাকে বলে? আনসার হচ্ছে কোম্পানি বলে। কোথায় পাবেন? আহ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যান। এটা কিসের পার্ট? এটা হচ্ছে মেনটেনেন্স এর পার্ট। মানে আপনি যদি এটা বন্ধ রাখেন, মানে তাহলে কি হবে না, কোম্পানিতে কন্টিনিউ করতে পারবেন না, এটা মেনটেনেন্স এর পার্ট। দেখেন লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এই কোম্পানির, আমি একটা এক্সাম্পল দিই। এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, 104 নাম্বার নোট, না 104 নাম্বার পেজে তার ডিটেলস আছে। তাই এখন আপনি যখন যেই সেক্টরের অ্যানালিস্ট, ওই সেক্টরের একটা কোম্পানি রান করতে কি কি ধরনের মেশিন লাগে, এটা আপনার ধারণা থাকা লাগবে। এখন এটা বলা যাবে না আমি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি নাই, আমি মেশিনের কি বুঝবো, এটা বলা যাবে না। মানে আপনাকে এটা জানতে হবে, বুঝতে হবে যে এই কোম্পানির কি কি মেশিন দরকার হয়। তাহলে আপনি বুঝবেন যে সে যে মেশিনটা পারচেস করছে, এই মেশিনটা যে আছে তার আসলে এটার প্রয়োজনীয়তা কতটুকু। So, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই এটাকে রোটেট করেন, দেখেন এটা তার ফ্যাক্টরি, এটা তার হেড অফিস। ফ্যাক্টরিতে তার এই যে প্ল্যান্ট এন্ড মেশিনারি, এগুলোর আরো ডিটেল আছে, আমরা কনসলিডেটেড নাম্বার দেখতে পাচ্ছি। সো তার কিন্তু সেখানে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে। এখানে কিন্তু প্রতিটা মেশিনে আবার আলাদা করে কি আছে, যে ফার্মাসিউটিক্যালস এর আলাদা করে। আচ্ছা, এই যে আহ, দেখেন এই ডিউরিং দ্য ইয়ার, আমরা একটা বোঝার চেষ্টা করি যে এখানে কি কি ইনফরমেশন থাকে। এই কোম্পানিটার 30 জুন 2020 এই অ্যামাউন্টে কি ছিল, ল্যান্ড ছিল। সে কিন্তু আবার একই বছরে 2020 এই অ্যামাউন্টে ল্যান্ড পারচেস করেছে। তাহলে এটা ছিল বিগিনিং, এটা ওই বছর নতুন পারচেস করেছে। তাহলে আপনার বছর শেষে তার এটা আর এটা কি হবে, অ্যাড হবে, টোটাল হলো। ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না, এই জন্য ডেপ্রিসিয়েশন নাই। ঠিক আছে? আর তাহলে রিটার্ন ডাউন ভ্যালু কি হবে? রিটার্ন ডাউন ভ্যালু হবে এই যে মেশি, মানে প্রপার্টি ভ্যালু মাইনাস ডেপ্রিসিয়েশন। যদি ডেপ্রিসিয়েশন নাই, তাহলে এটাই ভ্যালু কি হয়ে যাবে, রিটার্ন ডাউন ভ্যালু হয়ে যাবে। এখন সে কিন্তু আপনাকে রেট অফ ডেপ্রিসিয়েশন বলছে। এখন আপনি এখান থেকে একটা এস্টিমেশন করতে পারেন যে প্রতি বছর সে এটা ট্র্যাক করতে পারেন অ্যাপ্রক্সিমেটলি তার বিল্ডিং এ কত ভ্যালু এডিশন হয়, প্ল্যান্ট মেশিনারিতে কত ভ্যালু এডিশন হয়, এটা একটা ধারণা করতে পারেন। তার ডেপ্রিসিয়েশন কত হয়,
এখন এর চেয়ে বেশি ডিটেলে যাওয়া পসিবল না, but আপনি এখান থেকে একটা এস্টিমেশন নিতে পারেন। বাট কোম্পানি যদি এক্সপ্লিসিটলি মেনশন করে যে কোম্পানি ইজ গোয়িং টু, যে আমরা একটু আগে দেখিয়েছিলাম না, এই যে সে কি করতে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে যাচ্ছে, প্রোডাকশন এট এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সো এটা যখন সে করতে যাবে, অবভিয়াসলি সে একটা বড় ধরনের কি করবে, ইনভেস্টমেন্ট করবে। এখন সেই ইনভেস্টমেন্টে কিসে অ্যাড হবে, তার যে প্ল্যান্ট এন্ড মেশিনারি যেটা আছে সেটাতে গিয়ে কি হবে, অ্যাড হবে, ল্যান্ডে কিছু ভ্যালু অ্যাড হবে, এরকম করে অ্যাড হবে। ঠিক আছে, এন্ড অবভিয়াসলি ইট ইজ এ ডিফিকাল্ট জব। সো আমরা এত গ্র্যানুলার লেভেলে এস্টিমেশন করতে পারি না। আমরা যেটা করি, একটা টোটাল নাম্বারের দিকে তাকাই, যে প্ল্যান্ট মেশিনারিতে সে বছরে কত অ্যাড করছে বা ল্যান্ডে কত অ্যাড করছে, সেটা এনুয়াল একটা গ্রোথের দিকে তাকানোর চেষ্টা করি, বা কোম্পানি কিছু এক্সপ্লিসিট ইনফরমেশন দিলে সেটাকে অ্যাড করার চেষ্টা করি। সেখান থেকে আমরা এস্টিমেশন নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এখানে আমরা যে অ্যাসাইনমেন্ট আপনাকে দেখাচ্ছি, এটা কিভাবে কাজ করেছে আমরা দেখাই। ফর এক্সাম্পল, এখানে আপনার আহ, এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট নেট, এই নাম্বারগুলো হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার। এখন এই নাম্বারগুলো আমরা কিভাবে এস্টিমেট করেছি আমরা একটু দেখার চেষ্টা করি। T92 মাইনাস U189। আচ্ছা, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে। ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে, এটাও কি ডেপ্রিসিয়েশন? হ্যাঁ, এখানে এই যে একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট বাদ দেওয়া হয়েছে আগের বছরের অ্যাসেটের ভ্যালু থেকে, একটা হচ্ছে নতুন কি এডিশন হচ্ছে সেটা এস্টিমেট করা হয়েছে, দ্যাট ইজ 158 এ। এই যে আহ, কোথায় ছিল, 189 এ। দিস ইজ সামথিং উই নিড টু এস্টিমেট, এই যে এটা এটা এখন এই নাম্বারটা আপনি কিভাবে এস্টিমেট করবেন, এই নাম্বারটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল নাম্বার, যে কোম্পানির কত এডিশন করেছিল তার প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে। এখন এই নাম্বারে আমরা এস্টিমেশনে কিভাবে করছি, এখানে আবার 231 দেখাই। এখানে প্রজেক্ট করা হয়েছে কি, তার ক্যাপেক্স এর গ্রোথ রেট। ক্যাপেক্স এর গ্রোথ রেট কি হয়েছে, আমরা এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল নাম্বার আপনার। আই 189, জি, হ্যাঁ, আমরা যেভাবে রেভিনিউ আপনাকে দেখাচ্ছিলাম সেভাবে আগের কোয়ার্টারের চেয়ে এই কোয়ার্টারে 53% তার ক্যাপেক্স এর গ্রোথ বাড়িয়েছে। আবার পরের কোয়ার্টারে আগের কোয়ার্টারের চেয়ে মাত্র 4% কমে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যেটা আইডিয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে আপনি দুটো জিনিস আমরা আলাদা করার চেষ্টা করি, একটা হচ্ছে মেনটেনেন্স আর একটা হচ্ছে গ্রোথ। সো মেনটেনেন্সের জন্য আপনি প্রায়র রেফারেন্স কোয়ার্টারকে আপনি ফলো করতে পারেন, বা গ্রোথের জন্য আমরা কোয়ার্টারকে আগের হিস্ট্রিকে ফলো করতে পারি না। গ্রোথের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে সেটার উপর আমাদেরকে রিলাই করতে হয়। ঠিক আছে, সো এখন মেনটেনেন্স, আরেকটা বিষয় হচ্ছে মেনটেনেন্সের যখন আপনার এক্সপেন্ডিচার, মানে মেনটেনেন্সের জন্য আপনার যেটা রিপ্লেস আপনি করবেন, সে যেই মেশিনটা আপনি 10 বছর আগে কিনেছিলেন, আমি দেখিয়েছিলাম না 1 crore করে, এটা 10 বছর পরে যখন সেম মেশিন একটু কিনতে যাচ্ছেন, আপনার হয়তো 10 crore পড়ছে না, আপনার পড়ছে 11 crore। সেটা আপনাকে কনসিডারেশন আনতে হবে। আর আরেকটা হচ্ছে যেটা বলছিলাম গ্রোথের ব্যাপারটা, এটার জন্য ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। ম্যানেজমেন্টের সাথে যখন আপনি মিট করবেন তখন আপনাকে ম্যানেজমেন্টের সাথে শেয়ার করতে হবে
যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট এবং হোয়াট আর ইউ প্ল্যানিং টু ফাইন্যান্স দিস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সো এইভাবে আমরা ফোরকাস্ট করার চেষ্টা করি। আর দ্যাটস ইট। ওকে, ফোরকাস্টিং এর ব্যাপারে। সো এটা আহ, যতটুকু পসিবল আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। আমরা